গত রমজান মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। সেই সময় থেকে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও দীর্ঘ সময় ধরে তার শারীরিক অবস্থার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে প্রায় 4 সপ্তাহ পর তার পরিবারের পক্ষ থেকে কিছুটা স্বস্তিদায়ক তথ্য জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও স্পষ্টভাষী নেতা হিসেবে পরিচিত মির্জা আব্বাস গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ইফতারের টেবিলে বসেই তিনি আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সম্পন্ন হলেও চিকিৎসকদের মতে তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল। সে কারণে 15 মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। শুরুতে তাকে সিসিইউতে রাখা হয়েছিল, যা তার শারীরিক অবস্থার গুরুত্বকেই নির্দেশ করে। এদিকে 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি তাতে অংশ নিতে পারেননি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সময় তার অনুপস্থিতি দলীয় অঙ্গনেও এক ধরনের শূন্যতা তৈরি করে, কারণ সংসদ অধিবেশনের আগের দিন রাতেই তার অসুস্থ হয়ে পড়া ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। সিঙ্গাপুরে নেওয়ার পর দীর্ঘ সময় তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার বা দলের পক্ষ থেকে তেমন কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এতে করে ধীরে ধীরে উদ্বেগ বাড়তে থাকে নেতা কর্মীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন ধরনের গুজব, যা পরিস্থিতিকে আরো বিভ্রান্তিকর করে তোলে। কেউ কেউ তার অবস্থা নিয়ে অতিরঞ্জিত কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার করতে শুরু করে। অবশেষে 3রা এপ্রিল তার পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল একটি আপডেট জানায়। সেখানে বলা হয়, মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরের একটি শীর্ষস্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, যা সাধারণত রোগের অবস্থার উন্নতির ইঙ্গিত বহন করে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি অল্প অল্প করে কথাও বলছেন, যদিও পুরোপুরি সুস্থ হতে এখনো সময় লাগবে। তবে তার এই অগ্রগতি স্বস্তির খবর হিসেবে দেখছেন সবাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ নেতার দ্রুত সুস্থ হয়ে ওঠা শুধু তার পরিবারের জন্য নয়, বরং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতা দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন। তাই তার সুস্থতা বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য যে হাসপাতালে বর্তমানে মির্জা আব্বাস চিকিৎসাধীন রয়েছেন, সেই একই হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শরীফ ওসমান বিন হাদি। এই ঘটনাটিও নতুন করে আলোচনা এসেছে এবং অনেকেই বিষয়টিকে কাকতালীয় হলেও তা নিয়ে নানা বিশ্লেষণ করছেন। সব মিলিয়ে বলা যায়, শুরুর দিকের উদ্বেগ আর অনিশ্চয়তা কাটিয়ে এখন কিছুটা আশার আলো দেখা যাচ্ছে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার। পরিবার, দলীয় নেতা কর্মী এবং তার শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন খুব শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেবেন। মিয়ানমারে পাচারকারী 6,000 লিটার ডিজেল জব্দ, আটক 12। পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ডিজেল সহ 12 জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল শনিবার পতেঙ্গা থানাধীন বহিরঙ্গর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান চালায়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় 6,24,000 টাকা মূল্যের 6,000 লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া 6টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ 15,896 টাকা এবং পাচার কাজে ব্যবহৃত বোটটিও আটক করা হয়েছে। তিনি আরো জানান, এই বোটটি ব্যবহার করে আনুমানিক 150 থেকে 200 জনকে মালয়েশিয়ায় পাচারের একটি বড় পরিকল্পনা ছিল। আটককৃত পাচারকারীদের মধ্যে 4 জন বাংলাদেশি এবং 8 জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। জব্দকৃত মালামাল ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
যুদ্ধাপরাধী ট্রাম্পকে আন্তর্জাতিক আদালতের বিচারের সম্মুখীন করতে হবে ইসলামী ঐক্য আন্দোলন। ইসলামী ঐক্য আন্দোলনের আমির ডক্টর মোহাম্মদ ইসা শাহিদি জায়নবাদী ইসরায়েলি পার্লামেন্টে গৃহীত ফিলিস্তিনের বন্দীদের প্রাণদণ্ড দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্বের সকল মুসলমান ও স্বাধীনচেতা মানুষের উচিত ইসরায়েলের এমন অমানবিক নিষ্ঠুর সিদ্ধান্তের প্রতিবাদ জানানো ও প্রতিরোধ গড়ে তোলা। ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর আগ্রাসন চালিয়ে সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘের উচিত আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করা। এই পরিস্থিতিতে বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষ ও মুসলমানের ইরানের পক্ষে অবস্থান গ্রহণ করা উচিত। তিনি প্রাইমারি স্কুলের নাচ গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে জনগণের দীর্ঘদিনের দাবি ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। তিনি জোর দিয়ে বলেন, একটি আদর্শ চরিত্রবান জাতি গঠন করতে হলে অবশ্যই শিক্ষার সর্বস্তরে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী ভাবধারা ও ভিন্ন ধর্মীদের জন্য তাদের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অধিবেশনের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেক্রেটারি জেনারেল ডক্টর এনামুল হক আজাদ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নায়েব আমির ডক্টর AKM মাহবুবুর রহমান, প্রিন্সিপাল SM আব্দুল হামিদ, মাওলানা ইসমাইল ফারুক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক ডক্টর ইসমাইল হোসেন, প্রিন্সিপাল রফিকুল ইসলাম খান, ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম ও জেলা নেতৃবৃন্দ। ভাঙ্গায় টর্চ জ্বালিয়ে 4 গ্রামের সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট। ফুটবল খেলার মাইকিং করার সময় একজনকে মারধরের জেরে ফরিদপুরের ভাঙ্গায় 4 গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত 7:30 পর্যন্ত ফরিদপুর ভাঙ্গা খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাস স্ট্যান্ডে অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 4 গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ভাঙচুর ও লুটপাট চালানো হয় বিভিন্ন বাড়িঘর ও দোকানে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, 2 দিন আগে মনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের গ্রাম খাপুরা, সিঙ্গারডাক ও মাঝিকান্দার কয়েকজন তাকে মারধর করে। ওই ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় মনসুরাবাদ বাজার বণিক সমিতির সভাপতি জিন্নাত মিয়াকে পিটিয়ে আহত করে খাপুরা গ্রামের প্রতিপক্ষ। এই খবর ছড়িয়ে পড়লে মনসুরাবাদ গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে খাপুরা গ্রামের লোকজনকে ধাওয়া দেয়। পরে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া 3 গ্রামের লোকজন একত্র হয়ে মনসুরাবাদ গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 1.5 ঘণ্টাব্যাপী সংঘর্ষে 4 গ্রামের অন্তত 30 জন লোক আহত হন। ভাঙ্গা থানার SI মামুন খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে রাত হয়ে যাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উভয় পক্ষকেই পিছু হটাতে সক্ষম হয়েছে। পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সড়কের 2 পাশে পুলিশ মোতায়েন রয়েছে।